ফর্ম ইভেন্টস ইন জাভাস্ক্রিপ্ট আমরা একটা ফাইল বানাবো যেটার নাম হচ্ছে ফর্ম ইভেন্টস। এটা এখানে আমাদের একটা ফর্ম আছে, ফর্মের ভিতরে আছে ইনপুট টাইপ টেক্সট। ফর্মের ইচ্ছা করলে আমরা একটা নেম দিতে পারি, মাই ফর্ম। ইনপুট টাইপ টেক্সট যেটা, এটার নেমও দিতে পারি ইউজার নেম। প্লেস হোল্ডার হচ্ছে ইউজার নেম। আর আরেকটা ইনপুট যেটা টাইপ হচ্ছে পাসওয়ার্ড, এটার নেম হচ্ছে ইউজার পাস। এটার প্লেস হোল্ডার হচ্ছে সাপোজ এটা দিলাম। আর ইনপুট হচ্ছে সাবমিট, ইনপুট টাইপ সাবমিট, ভ্যালু হচ্ছে লগ ইন সাপোজ। ফর্মে এই তিনটা জিনিস আছে। ফর্মের ইম্পর্টেন্ট একটা অপশন হচ্ছে ফর্মের মেথড। ফর্মের দুই ধরনের মেথড হয়, গেট মেথড, পোস্ট মেথড। গেট মেথডে যদি আপনি কোনো ভ্যালু দেন, বাংলা আসতেছে না, তাহলে এইখানে ইউআরএল এ দেখা যায় সাবমিট করার সময় যে আপনি কি ভ্যালু দিচ্ছেন, বুঝছেন? দেখছেন, দেখা যাচ্ছে আমি ইউজার নেম কি দিছি আর পাসওয়ার্ড কি দিছি, এটা যাচ্ছে। আবার তাহলে মেথড তো আমি দেই নাই, কিন্তু গেট মেথডে নিচ্ছে। আবার মেথড দেওয়া যায় পোস্ট মেথড। পোস্ট মেথডে যদি আপনি ভ্যালু দেন আইডিবি 1 2 3, আচ্ছা, এটা দেওয়ার আগে এখানে আরেকটা জিনিস রাখতে হবে, সেটা হচ্ছে মার্কি। হ্যাঁ, মার্কি হচ্ছে ফর্ম ইভেন্টস। এটা কেন? এটা থাকলে আপনার বুঝতে সুবিধা হবে যে পেজটা রিফ্রেশ হয় কিনা। সাপোজ এখানে দিলাম আইডিবি, এখানে দিলাম 1 2 3, লগ ইন দিলে খেয়াল করেন আবার এখান থেকে শুরু হয়েছে না, তার মানে পেজটা রিফ্রেশ হয়েছে এবং ফর্মের ভ্যালুগুলো সাবমিট হচ্ছে। কোথায় সাবমিট হচ্ছে? এই পেজেই। কিন্তু দেখা বা বোঝার উপায় নাই, কারণ মেথডটা হচ্ছে পোস্ট। পোস্ট মেথডে ভ্যালু দিলে ভ্যালুগুলা নর্মালি দেখা যায় না। আচ্ছা, ফর্মের বিভিন্ন মেথড আছে। একটা মেথড আছে অন ফোকাস। অন ফোকাস ফিল মি ইন। আমি একটা ফাংশন বানালাম অন ফোকাসে, কি ফিল মি ইন দিস। এখন তাহলে এটা তো অন ফোকাস কিভাবে কাজ করে, আগে ফাংশনটা বানাই তাহলেই বুঝতে পারবো। ফাংশন ফিল মি ইন, রাইট, কর। আচ্ছা, এখন অন ফোকাস হচ্ছে যখন আপনি রিফ্রেশ দিই, আগে এখানে ক্লিক করলাম, এইখানে কার্সার ব্লিঙ্ক করতেছে না, মানে এটা অন ফোকাসে আছে। এখানে যখন কার্সার ব্লিঙ্ক করবে, কর লেখা আসছে, মানে হচ্ছে এটা সিলেক্ট হয়েছে, ওইটা ফোকাস হয়েই আছে, বুঝছেন? তো ফোকাসটা ওখান থেকে যাচ্ছে না। এই ওকেটা সরাই দিলে আবার ফোকাস হচ্ছে, এটা আবার ফোকাস হলো, অন ফোকাস হচ্ছে, আবার ফাংশনটা কল হচ্ছে। আবার ওকেটা সরাই দিলে ফোকাস কিন্তু এখন আর এখানে নাই, এখানে ওকেটা সরাই দিলে আবার ফোকাস হচ্ছে, ফাংশনটা আবার কল হচ্ছে। তো আমরা যেটা করব, অন ফোকাসে
আমরা করব ডকুমেন্ট ডট ফর্ম নেম হচ্ছে মাই ফর্ম ডট এলিমেন্ট নেম কি ইউজার নেম না ডট ভ্যালু ইকুয়াল টু হচ্ছে আইডিবি। ওকে, সমস্যা হচ্ছে এটা তো আর ইয়ে করা যাবে না, এটাকে ক্লোজ করে দিতে হবে। ওপেন, এটা তো এখানে ক্লিক করলেই আইডিবি লেখা আসলো কেন? কারণ ক্লিক করলেই সে ফোকাস হয়েছে, আর ফোকাস হইলেই এই ফাংশনটা কল হয়েছে। এখানে দিজের কাজ অবশ্য আমি করি নাই, এই ফাংশনটা কল হয়েছে। হ্যাঁ, রিফ্রেশ না, প্লেস হোল্ডারের কাজ এটা অন ফোকাসে আপনি অনেক কিছু করতে পারেন। আমি দেখাইলাম যে আপনি একটা ভ্যালু ঢুকাইলেন, হ্যাঁ, কিন্তু আমি অন্য কাজও তো করতে পারি। অন ফোকাসের কাজ এটা। আর ফিল মি ইন, আচ্ছা এই ভ্যালুটা যে দিছি, এই ভ্যালুটা আরেকভাবে দেওয়া যায় কিনা, দিস তো ফিল মি ইন টি ডট ভ্যালু ইকুয়াল টু সাম ভ্যালু। আচ্ছা একই কাজ হয় কিনা, এখন এটা দিলাম না, হ্যাঁ এটা দিছি, এখনো কাজ করে একই রকম কাজ, কিন্তু এটার কনসেপ্টটা একটু অন্যরকম। কনসেপ্টটা হচ্ছে ফিল্মি ইনে আমি একটা ভ্যালু পাঠাইছি দিস মানে অলওয়েজ মনে রাখবেন, দিস মানে হচ্ছে কারেন্ট অবজেক্ট। আপনি এটাও বন্ধ করেন। আপনি যদি কনসোল ডট লগ লিখেন, কনসোল ডট লগে লিখতেছেন কি পাওয়া যায় দেখেন, এটা ইন্সপেক্ট করে রাখেন, কনসোল রিফ্রেশ, এখানে ক্লিক করলে এই পুরাটাই আসছে, খেয়াল করছেন? এই পুরাটা আসছে কারণ হচ্ছে আমি বলছি অন ফোকাস, মানে এখানে ক্লিক করলে বা এটা ফোকাস হইলে দিস পাস করাও। দিস মানে হচ্ছে যেখানে সে আছে, আমি তো এইটাতে কাজ করতেছিলাম তাই না, পুরাটাই পাস হইছে এর কাছে। যেহেতু এটা ফর্ম, সুতরাং আপনি যদি লিখেন টি ডট ভ্যালু, সুতরাং এই ফর্মের ভ্যালু সেট হবে সাম ভ্যালু। আপনি নর্মালি, আমি এখানে কোনো কাজ করলাম না, কিন্তু এখানে যদি আপনি ভ্যালু দেন, ভ্যালু এবিসি, ইনপুট টাইপ টেক্সটে যদি ভ্যালু দেন তাহলে কি হয় বলতে পারবেন কেউ? এখানে সেট হয়ে থাকবে ভ্যালু একটা, তাই না? কোনো কিছুতেই ইনপুট টাইপ পাসওয়ার্ডেও একটা ভ্যালু আপনি দিয়ে রাখতে পারেন 1 2 3 4 5। তার মানে ইউজার নেমে আমি দিছি এবিসি, পাসওয়ার্ডে দিছি 1 2 3 4 5, যদিও পাসওয়ার্ডটা দেখা যায় না, কিন্তু এখানে কিন্তু 1 2 3 4 5 আছে, এখানে এবিসি আছে, ঠিক আছে? তো ভ্যালুর কাজ হচ্ছে ভ্যালু সেট করা। যে কোনো ফিল্ডে যদি আপনি আগে থেকে কোনো ভ্যালু সেট করতে চান তাহলে এটা, এখানে ভ্যালু আছে এবিসি, কিন্তু আমি যদি বলে দেই যে অন ফোকাসে ভ্যালু সেট হবে সাম ভ্যালু, তাহলে ইনিশিয়ালি এবিসি থাকলেও এখানে যদি ক্লিক করি সাম ভ্যালু চলে আসছে, কারণ ফোকাস কল হয়েছে, আর ফোকাস কল হইলেই সাম ভ্যালু আসবে। আবার আমি বলতে পারি অন, আরেকটা ইভেন্ট আছে শিখে নেন, অন ব্লার। অন ব্লারে সেট ওল্ড ভ্যালু দিস, আমি একটা ফাংশন কল করতেছি অন ব্লার। অন ব্লার কখন কল হয় এখনই বুঝবেন। ফাংশন সেট ওল্ড ভ্যাল, না সেট ওল্ড ভ্যাল ফাংশনের টি পাস করাচ্ছি, মানে দিস, এখানে ভ্যালু নাম দিছি। আচ্ছা তাহলে এখানে দিলাম টি ডট ভ্যালু হচ্ছে আবার সেই পুরানোটা এবিসি। এখন ইউজার একটু কনফিউজড হয়ে যাবে, সে সাপোজ ক্লিক করতে গেলে ক্লিক করলেই দেখবে সাম ভ্যালু, তাই না? সে মুছে অন্য কিছু দিল, সাপোজ কি দিল
সোহেল। এখন ফোকাস যদি সরে যায় সেটা আবার হয়ে গেছে এবিসি। কেন? ফোকাস সরে গেলেই অন ব্লার কাজ করে। ফোকাস সরে গেলে অন ব্লার কাজ করে। এখানে দেখেন, এখানে আসি তাই না, ট্যাব যদি দেই, ট্যাব মাউস নিলাম না, ট্যাব দিলাম, আবার ট্যাব দিলাম, কি এটা আসে নাই, সিলেক্ট হয়নি। আচ্ছা এখানে আসি, ট্যাব দিলাম, এটা সিলেক্ট হয়েছে, খেয়াল করছেন? এবং ওটা ফোকাস হয়েছে, ফোকাস হওয়ার কারণে সাম ভ্যালু আসছে। আবার যদি ট্যাব দেই আবার এবিসি চলে আসছে, কারণ অন ব্লার ইভেন্ট ফায়ার হয়েছে। তাহলে ইভেন্টগুলো আমরা বুঝতে পারতেছি যে ফোকাস ইভেন্টটা হয় যখন কোনো কিছু সিলেক্ট থাকে, আর ব্লার ইভেন্ট হচ্ছে সিলেকশনটা যখন আবার চলে যায়। এই দুইটা ইভেন্ট বোঝানোর জন্য আমি এরকম হাস্যকর কিছু কাজ করলাম। হ্যাঁ, কাজ এরকম হবে না, আপনাদের বোঝার যেটা দরকার সেটা হচ্ছে অন ফোকাস কখন কাজ করে বা ব্লার কখন কাজ করে। ফোকাস কাজ করবে যখন এটা ফোকাস হবে, ক্লিক করবেন বা সিলেক্ট থাকবে কোনোভাবে, কিবোর্ড দিয়েও সিলেক্ট হতে পারে, ট্যাব দিয়ে দিয়ে। এখানে আসি, ট্যাব দিলাম, এটা সিলেক্ট হয়েছে। কিছু লিখলে কিন্তু ও অন ফোকাসেই আছে, সুতরাং ওই ইভেন্টটা আর কল হচ্ছে না। কিন্তু সরে গেলে তো অন ব্লার কল হবে, আর অন ব্লার কল হলেই ওখানে এবিসি সেট হয়ে যাবে। বুঝছেন? হ্যাঁ, কিছু লিখে তো সরে যাইতেই হবে এক সময়। হ্যাঁ, এই যে বের হচ্ছে, এখানে ক্লিক করতেছি। হ্যাঁ, ডিফিকাল্ট তো অবশ্যই, আপনি অন্য কিছু সেট করতে পারতেছেন না তো। আমি তো এটা করছি কি জন্য, বোঝার জন্য আপনার, যে ব্লার ফাংশনে কি করা সম্ভব। অন ব্লারে সবাই কাজ করে, গুগলও কাজ করে, জিমেইলও কাজ করে অন ব্লারে, gmail.com, সবাই অন ব্লারে কাজ করে। ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট, ও কি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দেয় না? মোর অপশন, ক্রিয়েট অ্যাকাউন্ট। আপনি একটা নাম দিবেন, কি নাম দিবেন? ESMAIL। এই যে আমি কিন্তু ফোকাসে আছি তাই না, আমি ট্যাব দিলাম, ব্লার হয়েছে না, সে ব্লারে কি কাজ করছে, এই ভ্যালুটা ধরছে, ধরে ও কিন্তু ওর সার্ভারকে পাঠাইছে, সার্ভার থেকে রিটার্ন আসছে যে এই নামে অলরেডি একটা অ্যাকাউন্ট আছে। সে কিন্তু ব্লারে কাজ করছে, এখানে বলতেছে এই নামে একজন ইউজার আছে, সুতরাং এই নামটা সে নিবে না। ইসমাইল 007, দেখি অন ট্যাব দিলাম, অন ব্লার, এটাও সিলেক্ট আছে। ইসমাইল ঢাকা, ইসমাইল ঢাকা নাই, ইসমাই ঢাকা হয়ে গেছে, ইসমাইল ঢাকা, এটাও আছে। ইসমাইল বিডি, ইসমাইল সোফিয়া নেয় নেই এখনো কেউ। ইসমাইল সোফিয়া, আমি তো অ্যাকাউন্ট, হ্যাঁ নিয়ে নিছি, এটা নিয়ে নিছে। হ্যাঁ, ইসমাইল সোফিয়া বিডি, এটা ফাঁকা আছে, ঠিক আছে? তো এটা বোঝানোর জন্য পাসওয়ার্ড যেটা দিলাম, এইটা তো কখনো বলে না এই পাসওয়ার্ড অলরেডি টেকেন। তার মানে আপনার পাসওয়ার্ড কিন্তু অন্য কারো সাথে মিলে যেতে পারে, তাই না? যদি মিলে যায় তাহলে তো রিস্কে পড়ে যাবেন কি না? পাসওয়ার্ড যদি মিলে যায়, আইডি তো ভিন্ন, রাইট, দেয় না, কিন্তু পাসওয়ার্ড তো দেখাও যাচ্ছে নাকি, মিলে গেলেও তো সমস্যা নাই। পাসওয়ার্ডের সমস্যা, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আপনি কি দিচ্ছেন আপনি নিজেই দেখতে পারতেছেন না, তাই না? এটা তো একটা বড় সমস্যা। আপনার যদি বানান টানান ভুল হয়ে যায়, যেন ভুল না হয় এই জন্য 2 বার এন্ট্রি দিতে বলে। হ্যাঁ, এই জন্যই সে 2 বার রাখছে, যে পাসওয়ার্ড যদি আপনার ভুল, ধরেন টি চাপতে যায় আর এ প্রেস পড়ে গেছে, হইতে পারে পাশাপাশি যেহেতু, ওই জন্য সে 2 বার দিছে। আর 2 বারই যদি ভুল করে তাহলে ওর আসলে জিমেল ইউজ করার মতো যোগ্যতা নাই। হ্যাঁ হ্যাঁ, 2টা ডিলেট এলিমেন্ট বাই আইডি দিয়ে করা যেতে পারে, অথবা সেটা করে না, এরা ফর্মটা সাবমিট করলেই এই ভ্যালুগুলো সব
নর্মালি ফর্ম সাবমিট করলে সব ভ্যালুগুলা অটোমেটিক সার্ভারে যায়, আলাদা করে ধরতেও হয় না। আমি জাভাস্ক্রিপ্টে কেন ধরতেছি, আপনাদের দেখানোর জন্য যে জাভাস্ক্রিপ্ট দিয়েও আপনি ফর্মের ভ্যালু ধরতে পারেন। সাবমিট করলে কিন্তু ফর্মের ভ্যালু অটোমেটিক সবগুলোই যায় সার্ভারে, আলাদা করে ধরার দরকার পড়ে না। কিন্তু আরেকটা মজার ব্যাপার হচ্ছে, আমরা রিকোয়ার্ডের কাজ জানি, তাই না? রিকোয়ার্ডও আমরা চেকিংয়ের জন্য দেই যে আমরা যেই ফর্মটা বানাচ্ছি এখানে ফাঁকা রাখলে যেন সাবমিট না হয়। তো এটা তো অটোমেটিক এবিসি সেট হয়ে যাবে, সুতরাং আচ্ছা এটা যদি ফাঁকা রাখি, এখানে তো রিকোয়ার্ড দেই নাই, তাই না? এটা যদি রিকোয়ার্ড দেই তাহলে রিফ্রেশ ফর্ম সাবমিশন বলে, আচ্ছা যাই হোক, এটা বাদ দিয়ে যদি সাবমিট দেই সে বলে যে এটা অবশ্যই ভ্যালু দিতে হবে, তাই না? আমরা প্যাটার্ন দেখছিলাম, খেয়াল আছে? প্যাটার্ন কিভাবে দেখছিলাম? এইভাবে এ টু জেড এরকম দেখছিলাম, মনে হয় না? তাহলে সাপোজ প্যাটার্নে আমি 1 2 3 4 5 দিলাম, সে বলে প্লিজ ম্যাচ দ্য রিকোয়েস্টেড ফরম্যাট। দেখছেন, নেয় না? আচ্ছা এ টু জেড দিলে নেয় না, 0 to 9, এ টু জেড এবং 0 to 9 এটা দিলে রিফ্রেশ, এখানে দিলাম 1 2 3 4 5, এখন কি 1 2 3 4 5 না, কমা দিতে হবে না, এ টু জেড আর 0 to 9। রিফ্রেশ দেখি আরেকবার, কন্ট্রোল F5, 1 2 3 4 5 নেয় না তো? আচ্ছা 1 2 3 4 5 তারপর একটা এ দেই, হ্যাঁ, তাও তো নেয় না। কন্ট্রোল এক্স ভি, প্যাটার্নে বলছে এই কয়টা না, তাহলে এই কয়টা প্যাটার্নের মধ্যেই তো ভ্যালু দিচ্ছি। আমার কি ক্যাপস লক ওপেন করা নাকি? না, ভ্যালুতে ভ্যালু সেট করা আছে দেখে নিচ্ছে না নাকি? এটা ভ্যালুটা একটু বাদ দিই, হ্যাঁ, সেভ। রেকর্ডের পরে স্পেস আছে? স্পেসও তো নাই, একটা স্পেস। আচ্ছা সেভ, রিফ্রেশ, এইখানে দিলাম 1 2 3 4 5, প্লিজ ম্যাচ দ্য রিকোয়েস্টেড ফরম্যাট। এটা এই ফরম্যাটে কোথাও সমস্যা হচ্ছে, দেখতে হবে প্যাটার্ন কিভাবে দিতে হয়। আমি হয়তো ভুলে গেছি, স্কুলে যাই না, প্যাটার্ন অ্যাট্রিবিউট ইনপুট প্যাটার্ন অ্যাট্রিবিউট, প্যাটার্ন এ থেকে জেড, এটাই তো আমরা দিচ্ছি। টাইটেল 3 লেটার কান্ট্রি কোড, রেগুলার এক্সপ্রেশন, যে কোনো কিছু হবে মিনিমাম 6টা, তার মানে পাসওয়ার্ড হইতে হবে মিনিমাম 6 ক্যারেক্টার। এটা ডট মানে প্যাটার্নের ভিতর ডট দেওয়া মানে হচ্ছে যে কোনো কিছু হইতে পারবে, কিন্তু মিনিমাম 6টা। আচ্ছা এটা তো সমস্যা না, প্যাটার্ন আরও বড় দেওয়া যায়, প্যাটার্নে নাম্বার হইতে পারবে এ টু জেড, বড় হাতের, এগুলো সবই থাকতে হবে। মাস্ট কন্টেন অ্যাট লিস্ট 1 নাম্বার, 1 আপার কেস অ্যান্ড 1 বলে না অনেক জায়গায়, প্যাটার্নে এটা দিলেই হয়ে যাবে। আপনি না বুঝতে পারলেও সমস্যা নাই, এটা কপি করলেই হয়ে যাবে, বুঝছেন তো? সুন্দর সুন্দর প্যাটার্ন কিন্তু আছে ইমেলের, দিছি তো কোটেশন। কিন্তু আমরা রিকোয়ারমেন্ট বলি নাই, রিকোয়ারমেন্ট মিনিমাম একটা কমা 1 থেকে অধিক। দেখি রিফ্রেশ, 1 2 3 4 5 এইবার নেয়, যে মিনিমাম কয়টা হবে বলে দিলাম, মিনিমাম 6টা 5টা, হ্যাঁ
এবার দেখি, আমি দিলাম 1 2 3 ASD নেয়, কিন্তু 1 2 3 A নেয় না, তাই না? প্যাটার্ন দিলে মিনিমাম ম্যাক্সিমাম সেট না করলেও হয়, কেন হচ্ছে না? যাই হোক, এটা একটা এক্সাম্পল। আমরা আসলে প্যাটার্ন নিয়ে আলোচনা করতেছিলাম না, আমরা আলোচনা করতেছিলাম কি নিয়ে জানি? অন ব্লার আর অন ফোকাস, তাই না? এই দুইটা ক্লিয়ার হয়েছে কি হয় নাই? আরো আছে ফর্মের, আছে অন সাবমিট। অন সাবমিটে চেক ভ্যালু, আমরা দেখব ফর্মটা সাবমিট হইলেই চেক ভ্যালু ফাংশনটা কল হয় কিনা। আমরা এখানে একটা ফাংশন বানাবো, চেক ভ্যালু। এখানে কি, সাপোজ অ্যালার্টে লিখলাম আই এম কল্ড। আমরা দেখব রিফ্রেশ, এটা ইনপুটটা দিছি। আচ্ছা, এবার রিফ্রেশ দিলে এখানে এবিসি আর এখানে দিলাম 1 2 3 4 5 লগ ইন। সে কিন্তু বলতেছে আই এম কল্ড, তার মানে অন সাবমিট কখন কল হবে? অন সাবমিট কখন অটোমেটিক কল হবে? যখন আপনি ফর্মটা সাবমিট করবেন। ফর্মটা সাবমিট হবে কখন? যখন সাবমিট বাটনে ক্লিক করবেন। আবার খেয়াল করেন, ইনপুট টাইপ সাবমিট না দিয়ে দিলাম বাটন, এটা কিন্তু খুব বড় ডিফারেন্স। ইনপুট টাইপ বাটন আর ইনপুট টাইপ সাবমিট, এই দুটা কিন্তু খুব বড় ডিফারেন্স। এখন যদি আমি ক্লিক করি, এখন কিন্তু ফর্ম সাবমিট হয় না, না অ্যালার্ট হওয়ার কথা না, কারণ ইনপুট টাইপ বাটনে ফর্ম সাবমিট হয় না। আমি যে আপনাদের কাজ করতে দিছি, আপনাদের কাজ কিন্তু বাটনে করা উচিত, কারণ বাটনে আপনি অন ক্লিকে কাজ করছেন, তাই না? আপনি যদি বাটন, এখানে করা উচিত অন ক্লিক। অন ক্লিকে আমি কল করতে পারি চেক ভ্যালু, বুঝছেন? তখন আমি এখানে এই দুইটা ঘরের ভ্যালু ধরে আমি টেক্সট এরিয়াতে বা কোথাও ডিভে দেখাই দিলাম। এখন কিন্তু লগ ইন, এই যে এখন কিন্তু আই এম কল্ড আবার কল হয়, কেন? কারণ ইনপুট টাইপ বাটন দিছি, তাই না? এই ফাংশনটা কল হওয়া মানে কি ফর্ম সাবমিট হওয়া? না, ফর্ম কিন্তু সাবমিট হচ্ছে না। আপনি জাস্ট এই বাটনকে ক্লিক করলে একটা ফাংশন কল করতেছেন, ঠিক আছে? এই ফাংশনের ভিতরে আবার ইচ্ছা করলে ফর্মটাকে সাবমিট করানো সম্ভব। ফর্মটা যে সাবমিট হচ্ছে এটা বোঝার জন্য এখানে গেট দেই, তাহলে বুঝতে পারবেন। এটা আগে রিফ্রেশ করি, আই এম কল্ড। আচ্ছা, গেট দিছি না, কোড দিয়ে ফর্ম সাবমিট করানো সম্ভব। কি ডকুমেন্ট, ডকুমেন্ট ডট ফর্ম নেম, ফর্মের নাম কি? মাই ফর্ম, তাই না? ডকুমেন্ট ডট মাই ফর্ম ডট সাবমিট ফাংশন, সাবমিট হওয়া উচিত। হ্যাঁ, আমরা এই জায়গাটা খেয়াল করেন, কিছু নাই। রিফ্রেশ, আগে রিফ্রেশ দিয়ে এবিসি আছে আর এখানে আছে 1 2 3 ASD, লগ ইন, আই এম কল্ড এবং সাবমিট হয়েছে। দেখেন ইনপুট টাইপ বাটন, এটা সাবমিট না, কিন্তু বাটনেও ইচ্ছা করলে ফর্মকে আপনি সাবমিট করাতে পারেন বিভিন্ন জিনিস চেক করানোর পরে, যে এইখানকার ভ্যালুটা সে ঠিকমতো দিছে কিনা। আমি এখানে ভ্যালুগুলো কিন্তু ধরতে পারি, কি যে ইউজার নেম ভার, ভার ইউজার নেম হচ্ছে ডকুমেন্ট, এটা তাই না? কপি পেস্ট। আবার আরেকটা ভেরিয়েবল ইউজার, সাপোজ পাস, ডকুমেন্ট ডট ফর্ম নেম ডট ইউজার পাস ডট ভ্যালু।
এখন আমি কিন্তু বলতে পারি ইফ ইউজার নেম যদি নট ইকুয়াল টু এমটি হয় এবং ইউজার পাস ভেরিয়েবল যদি নট ইকুয়াল টু এমটি হয় তাহলেই ফর্মটা সাবমিট করো, তা না হইলে এলসে একটা অ্যালার্ট যে প্লিজ ফিল দ্য ফর্ম, এরকম করা উচিত না। এরকম কিন্তু আপনি করতে পারেন সেভ। আচ্ছা, এটা বাদ রিফ্রেশ, আমি যদি এটাতে ভ্যালু না দিয়ে লগ ইন দেই, আই এম কল্ড, এই দেখেন এখানে কি লিখছে, প্লিজ ফিল দ্য ফর্ম, এবং ফর্মটা কিন্তু সাবমিট হয় নাই। কিন্তু এখানে যদি ভ্যালু দিতাম দুইটা লগ ইন, এখন কিন্তু ফর্ম সাবমিট হয়েছে। এখানে আরেকটা জিনিস লক্ষণীয়, আমরা যে চেকিং দিছি প্যাটার্ন, এই প্যাটার্ন কি ম্যাচ করছে? হ্যাঁ, প্যাটার্ন ম্যাচ করে নাই। প্যাটার্নগুলো ম্যাচ করাবে, রিকোয়ার্ড ম্যাচ করাবে যখন ইনপুট টাইপ সাবমিট দিয়ে সাবমিট করাবেন। আমরা তো সাবমিট দিয়ে সাবমিট করাই নাই, আমরা বাটনে একটা ফাংশন কল করছি, ফাংশনে সাবমিট করাইছি। সুতরাং এখানে কিন্তু আপনার নিজেকে চেক করতে হবে, এটা যেন ফাঁকা না থাকে, আরও চেকিং দিতে পারেন। এবং ইউজার পাস ডট লেন্থ যদি ফাঁকা নাই গ্রেটার দেন অর ইকুয়াল টু যদি 5 হয় তাহলেই ফর্মটা সাবমিট হবে। এইবার আমরা আবার ব্যাকে যাব, রিফ্রেশ দিব। এইবার আবার যদি 1-2টা দেই আই এম কল, কিন্তু এইবারও কিন্তু আটকায় দিচ্ছে, কারণ আমরা আরেকটা চেকিং অ্যাড করছি যে লেন্থ মিনিমাম 5 বা তার বেশি যদি হয় তাহলেই সাবমিট করো, কিন্তু কম হইলে এটা এলসে চলে যাবে। এখানে কিন্তু এটাও ট্রু হইতে হবে, এটাও ট্রু হইতে হবে, এটাও ট্রু হইতে হবে, তাহলেই এখানে ঢুকবে। তাহলে ফর্ম সাবমিট শুধু যে ইনপুট টাইপ সাবমিট দিয়েই সাবমিট করা যায় তা কিন্তু না, ঠিক আছে? এটা দিয়ে হইতে পারে। আরেকটা আছে রিসেট। রিসেটটা তো এমনিই কাজ করে, যেমন কন্ট্রোল ডি, ইনপুট টাইপ হচ্ছে রিসেট, আছে না? আসে না কেন? রিসেট অন ক্লিক এখানে দরকার নাই, এখানে ভ্যালু দিবেন সাপোজ ক্লিয়ার, তাহলে আপনি একটা বাটন পাবেন যেই বাটনের নাম হচ্ছে ক্লিয়ার। এখানে যদি ভ্যালু দিয়ে ক্লিয়ারে ক্লিক করেন ক্লিয়ার হয়ে যায়, তাই না? কিন্তু এটা ক্লিয়ার হয় নাই, কারণ হচ্ছে ফর্মটা প্রথমবার লোড করার সময় এখানে ভ্যালু ছিল। ক্লিয়ারের কাজ হচ্ছে ইনিশিয়ালি যেই অবস্থায় ছিল ফর্মটা ওই অবস্থায় সে নিয়ে যাবে। প্রথমবার লোড হওয়ার সময় যেই অবস্থায় ফর্মটা ছিল ওই অবস্থায় নিয়ে যাবে। তো আমরা ফর্ম রিলেটেড ইভেন্ট এখানে দেখলাম। আমাদের হাতে রিটার্ন স্টেটমেন্টের কি কাজ দেখেন। রিটার্ন স্টেটমেন্টের কাজ হচ্ছে, এটা থাক, আমরা রিটার্ন স্টেটমেন্টের জন্য আরেকটা ফাইল খুলব, রিটার্ন স্টেটমেন্ট ডট html ফাইল, রিটার্ন স্টেটমেন্ট। এখানে স্ক্রিপ্ট একটা ফাংশন কল করতেছেন sq5, sq5 কে কল করতেছেন। তাহলে sq5 একটা ফাংশন যেটা অ্যালার্টে কল করছেন, তাই না? আচ্ছা, এখন আপনি যদি ফাংশনটা বানান, ফাংশন sq
ভিতরে পাস করাচ্ছেন একটা নাম্বার, সে অ্যালার্ট দেয় কি নাম্বার গুণন নাম্বার। এইটা কিন্তু মিনিংফুল হইল না। কেন মিনিংফুল হলো না? এটাকে যদি চালান 25 দেখায়, এখানে দেখায় আনডিফাইন্ড। কোথায় 25 দেখাইলো আর কোথায় আনডিফাইন্ড দেখাইলো? আচ্ছা বলেন তো, কে আগে কল হয়েছে? মানে কাজ কে আগে করতেছে, এ না এ? অ্যালার্ট তো দুইটা, নিচেরটা আগে কাজ করতেছে না। এখানে কনসেপ্টটা হচ্ছে এটা উপরে থাকলেও কিন্তু এটা আগে কাজ করতেছে না। এটা তো ফাংশন তৈরি করা হয়েছে, ফাংশন তৈরি করা থাকলেই কাজ করে না, কল করলে কাজ করে, তাই না? তো আমি কিন্তু কল করছি, হ্যাঁ যে কোনো জায়গা থেকে, হ্যাঁ যে কোনো জায়গায় কল করা যায়। ইনপুটে যদি করতে হয় তাহলে ইভেন্টের আন্ডারে কল করতে হবে। ইনপুটে তো ডাইরেক্ট ফাংশন দেওয়া যায় না। ইনপুটে ক্লিকে কল করতে পারেন, মাউস ওভারে কল করতে পারেন, মানে ইভেন্টে কল করতে হবে ফাংশন। আর কোডে আপনি ডাইরেক্ট কল করতে পারেন। এখন কথা হচ্ছে এইটা মিনিংফুল হয় না। এখানে আমি বলছি যে এসকিউ কে কল করো 5 ভ্যালু দিয়ে, সে 5 ভ্যালু দিয়ে কল করে আউটপুট সেই দেখায় দিছে। আউটপুটই যদি সে দেখায় দেয়, আমার তো এখানে অ্যালার্ট দেওয়ার দরকার ছিল না, এইটা করলেই হইতো, তাই না? শুধু এসকিউ করতাম, 25 শেষ। কিন্তু আমরা যদি চাই যে এসকিউ 5 করে যেটা আসবে, এসকিউ 5 এ 25 আসলো, হ্যাঁ, তার সাথে যোগ করব 30 যোগ করার দরকার, তারপরে আমার রেজাল্টটা অ্যালার্ট করা দরকার। তাহলে কি এইভাবে করলে হবে? ও তো এখানেই আউটপুট দেখাই দিবে, তাই না? এইভাবে যদি করি তাহলে তো হবে না। 25 এখানে বলে নট এ নাম্বার, কারণ হচ্ছে এখানে তো কোনো কিছু ফেরত আসতেছে না। একে যে কল করলাম এতে কোনো কিছু ফেরত দিচ্ছে না। এটার সহজ সলিউশন হচ্ছে এসকিউ কে কল করবেন, সে কাজ করবে ঠিকই, সে কোনো আউটপুট দিবে না, সে জাস্ট কাজটা রিটার্ন করবে, কাজটা রিটার্ন করবে। এখন রিটার্ন করানো যে হয় কিভাবে? এইভাবে, শেষ, এতটুকু। এইটাই রিটার্ন স্টেটমেন্ট। এই ফাংশনটাকে যখন কল করলাম, 5 গেল এর কাছে, সে কাজ করলো 5 গুণন 5 এবং রেজাল্টটা রিটার্ন করলো। রিটার্ন যাবে কার কাছে? যে কল করছে তার কাছে যাবে। তাহলে এখানে আলটিমেটলি আসবে 25, বুঝছেন? মানে যখন প্রোগ্রাম রান করবে তখন আসবে। তো 25 যোগ 30 কত হবে? 55। এইটাই রিটার্নের কাজ, এইটাই রিটার্নের কাজ। এটাই বইয়ের মতো করে বলছে, আমি আমার মতো করে বললাম, আপনারা দেখবেন। যেমন এই ফাংশনটাকে কল করলে এই ফাংশনটা রিটার্ন করে কি? এইখানেও একটা মজার বিষয় আছে, যেটা এটাও জানা দরকার। এটা কেন মজার বিষয় আপনারা কে বলতে পারবেন যে এইটার আউটপুট কি হবে? গুড মর্নিং আসবে। আচ্ছা, আর কোনো অ্যান্সার? এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন রিটার্ন মেসেজ, এর ভিতরে 4 লাইনের কাজ আছে। তো ফাংশনটাকে কল করলে নিশ্চয়ই 4 লাইনের কাজ হবে। তারপরে কি হবে? আউটপুটে কি দেখব? এটার কোনো আউটপুট নাই, এটার কোনো আউটপুট নাই, এটা উপরের আউটপুট, নিচেরটার কোনো আউটপুট নাই। কারণ আপনি যদি একটা ফাংশনকে কল করেন আর সে যদি আপনাকে আবার ফেরত দেয়, ওই ফেরত দেওয়া জিনিসটা নিয়ে আপনি কি করছেন? কিছু করছেন? দেখেন তো, সে আপনাকে এখানে ফেরত দিছে কি? হোল থিং। হোল থিং এর কাছে কি আছে? গুড স্পেস মর্নিং। গুড মর্নিংটা কি আমি ডকুমেন্ট ডট রাইট বা অ্যালার্ট কিছু করছি? কিছুই করি নাই। বা কোনো ভেরিয়েবলে রাখছি? তাও রাখি নাই, তাহলে হারাই গেছে। তা আমরা যদি এটা করতাম তাও একটা কথা ছিল, আমি তো রিটার্ন যেটা আসছে সেটা অ্যালার্টও করি নাই, কোনো ভেরিয়েবলও রাখি নাই। এখন তো দেখায়, তাহলে রিটার্ন করলে অবশ্যই রিটার্নটা হয় কোনো ভেরিয়েবলে রাখতে হবে,
অথবা আপনি আউটপুটে দেখাইতে পারেন, বা কিছু একটা করতে হবে সেটা নিয়ে। জাস্ট কল করলেন, রিটার্ন আসলো, ওটা রিটার্নটাকে নিয়ে কিছু করলেন না, তাহলে তো লাভ হলো না। ঠিক আছে? তো এটা বইয়ের এক্সাম্পল, এটার আসলে আউটপুট নাই, কারণ রিটার্ন আসলে অবশ্যই ওইটা নিয়ে কোনো ভেরিয়েবলে রাখতে পারেন, তারপর ভেরিয়েবলটা আপনি ডকুমেন্ট ডট রাইট বা অ্যালার্ট বা কোনো আইডিতে দেখাই দিলেন, এটা বলছে। ফাংশন কনস্ট্রাক্টর, এটা দেখে নেন, যদিও এটা আমরা খুব বেশি ইউজ করি না। আমরা ফাংশন ডট রেস্টিং, ফাংশন কনস্ট্রাক্টর 3টা প্যারামিটার নেয়, কিন্তু কল করার সময় আপনি ভ্যালু দিবেন 2টা। বলতেছি, ফাংশন কনস্ট্রাক্টর, এটা জেনে রাখেন, এটা খুব বেশি আমরা ওইভাবে ইউজ হয়তো করব না। হ্যাঁ, এইটাই একটা ফাংশন কপি, এই যে এতটুক লাইন, এটাই একটা ফাংশন। টোটাল আপনি যদি অ্যালার্ট করেন টোটাল, আচ্ছা শুধু টোটালকে অ্যালার্ট করলে কি পাওয়া যায় একটু দেখা দরকার। ফাংশন কনস্ট্রাক্টর সে পুরো ফাংশনটা দেখায় দেয়, খেয়াল করছেন? আসলে তাই হওয়া উচিত। টোটাল একটা ফাংশন, টোটালের কাছে তো পুরাটা আছে, তাই না? সে কিন্তু পুরাটাকে দেখায় দিছে। যাই হোক, তো এইটা একটা, এটা টাইপ অফ করলে কি দেখায় এটাও একটু দেখা দরকার। টোটালের যদি টাইপ অফ করি, সে কি বলে, এইবার কি বলে? সে বলে কিন্তু ফাংশন, তার মানে টোটালের কাছে একটা ফাংশন আছে। এখন এইখানে কি করা হয়েছে দেখেন, এখানে একটা, এটাকে আসলে আপনার মনে করতে হবে এটা একটা ভেরিয়েবল, এইটাও একটা ভেরিয়েবল, এবং এই ফাংশনটাকে ইউজ করলে সে কাজ করবে কি, এই ভেরিয়েবলটা প্লাস ইকুয়াল টু এটা, তাহলে কত হয়? আইটেম ইকুয়াল টু আইটেম প্লাস ট্যাক্স হয়, তাই না? তাহলে রিটার্ন করবে আইটেম ইকুয়াল টু আইটেম প্লাস ট্যাক্স, মানে সোজা কথা আইটেম প্লাস ট্যাক্স কত হয়। সাপোজ আমি যদি কি টোটালকে কল করি 100 আর 55 দিয়ে, আউটপুটে কিছু আসবে না, আমি ভার টোটাল উইথ ট্যাক্স করে আমি যদি অ্যালার্ট দেই টোটাল উইথ ট্যাক্স, দেখেন এই ফাংশনটা যখন বানানো হয় তখন ভ্যালু দেওয়া হয়েছে 3টা, কিন্তু আপনি কল করার সময় ভ্যালু দিচ্ছেন 2টা। এটা এর সাথে আপনারা পরিচিত না যে এটা কি ধরনের ফাংশন। আমরা শিখছিলাম ফাংশন করতে হয় ফাংশন স্পেস ফাংশন নেম, কিন্তু এইভাবেও ফাংশন ক্রিয়েট করা যায়, এবং এইভাবে ক্রিয়েট করলে আউটপুট এখন কিন্তু 155। এটা একটা স্পেশাল টাইপের ফাংশন। হ্যাঁ, এই ফাংশনে 2টা ভ্যালু দিবেন, যে 2টা ভ্যালু আসলে ওই ফাংশন তৈরি করার সময় আমরা যেটা দেই যে একটা ভেরিয়েবলের ভ্যালুটা পাবে n, তো এখানে n না দিয়ে এখানে দেওয়া হচ্ছে ভেরিয়েবলের নাম আইটেম এবং ট্যাক্স, এবং এই 2টা কিন্তু কিসে রাখা, কোটেশনে রাখা, দেখে স্ট্রিং মনে হতে পারে, এবং রিটার্ন ফেরত যাবে সে কি করবে, এটা এই কাজটা করাবে। তো আলটিমেটলি টোটালকে কল করলে এই জায়গায় আসলে আসবে 155, যেটা আপনি আউটপুটে দেখাচ্ছেন। এটা ফাংশন কনস্ট্রাক্টর, এটা পড়বেন, ঠিক আছে? কিন্তু ফাংশন লিটারেলটা আমরা খুব বেশি ইউজ করি। আরো 5 মিনিট লাগবে লিটারে পড়াইতে, শেষ হয়ে যাবে। এই ফাংশনটা আমরা খুব বেশি ইউজ করি, এই ফাংশনটা শিখে রাখেন।
ফাংশন লিটারাল ডট html html5 ফাংশন লিটারাল স্ক্রিপ্ট var item with tax হচ্ছে একটা ফাংশন। মজার ব্যাপার হচ্ছে আপনারা ফাংশন জানেন, ফাংশনের একটা নাম থাকে, তাই না? এইটার ডিফারেন্স হচ্ছে এটার এখানে কোনো নাম নাই, কারণ নামটা আগেই এইটাই তার নাম, এইটাই তার নাম। হ্যাঁ, এখানে দিব আইটেম আর এখানে দিব ট্যাক্স। আমি এখানে কাজ করাবো কি, রিটার্ন আই প্লাস আইটেম আর ট্যাক্স। এখন যদি আমি কল করি কাকে, আইটেম উইথ ট্যাক্স, ভ্যালু দিব 200 আর 50, তাহলে এখানে পাবেন 200 যোগ 50, 250। কিন্তু সেটাকে কি করবেন, অ্যালার্ট করবেন না ডকুমেন্ট ডট রাইট করবেন, যেটা আপনার পছন্দ। ডকুমেন্ট ডট রাইটের ভিতরে এটাকে ঢুকাই দিলাম, সেভ ফাংশন লিটার 250। এই স্টাইলের ফাংশনটা এখন এই যে যার কাছ থেকে কল হইলো তার কাছে, যার কাছ থেকে কল হইলো তার কাছে। এই ফাংশনটা এইভাবে বানাইলেও কোনো সমস্যা ছিল না। কিভাবে, ফাংশন আইটেম উইথ ট্যাক্স ব্র্যাকেটে আই কমা টি, এখানে দিলেন রিটার্ন আই প্লাস টি। এইটা আর এইটা একই জিনিস। আপনি নাক চুলকাতে পারেন? পারেন? কোন আঙ্গুল দিয়ে চুলকান? সবগুলো আঙ্গুল দিয়ে তো দরকার নাই, সব আঙ্গুলকে দিয়ে তো চুলকানো যায়। তো এতগুলো আঙ্গুল রাখছেন কেন? অন্য কাজে হয়তো অ্যাপ্লাই করতে হবে। থাপড় দিলে এক আঙ্গুলে থাপড়ে তো লাভ হবে না, তাই না? তখন 5 আঙ্গুল লাগবে, বা কোনো কিছু এক আঙ্গুল দিয়ে ধরা ডিফিকাল্ট। এখানেও ঘটনা এরকম। এখানে যে এক্সাম্পল দেখলেন সেখানে এক, অন্য কাজে হয়তো লাগবে। এই জিনিসটা এইভাবে তৈরি করা সম্ভব, এইভাবেও তৈরি করা সম্ভব, আবার ফাংশন কনস্ট্রাক্টর দিয়েও তৈরি করা সম্ভব, এক লাইনের ফাংশন। ঠিক আছে? তো বিভিন্ন রকম অপশন আছে, তারা দিছে, কিন্তু এই অপশনটা পপুলার, এইটা তো অবশ্যই পপুলার, এটা তো অবশ্যই পপুলার। এইটাও বিভিন্ন কোডে, নেটে তো একসময় কোড ঘাটতে হবে বিভিন্ন জনের, সলিউশন পাওয়ার জন্য নিজে তো সব কোড লিখবেন না, দরকারও নাই। কোড বুঝবেন, দেখবেন সলিউশন আছে কিনা নেটে, কোড বুঝলে ওই কোড কপি করে ইউজ করবেন। তো তখন আপনি হয়তো এইভাবে করতেছেন, কেউ যদি এইভাবে করে তখন তো বলবেন যে এরকম কোড কোথা থেকে আসলো, জেনে রাখেন। ঠিক আছে? তবে এই কোডটা পপুলার, এটা যখন আপনি অবজেক্টের আন্ডারে কোনো প্রপার্টিতে ফাংশন রাখবেন তখন লাগবে। এই কথাটা পরে আমরা বুঝবো আর কি বললাম। তো ফাংশন এটাও পপুলার। আজকের ক্লাস এতটুকুই, আজকের ক্লাস আর পড়াবো।